ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নতুন সদস্যদের নিয়ে হতাশ মার্কিন মুসলিম ভোটাররা। গাজায় যুদ্ধ বন্ধের আশা জাগিয়ে যুক্তরাষ্ট্রের মুসলিমদের বিপুল সংখ্যক ভোট পেয়েছেন ট্রাম্প। অথচ তিনি নতুন মন্ত্রিপরিষদে যাদের নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছেন তারা সবাই ইসরায়েলপন্থী এবং যুদ্ধবাজ। এতে গাজায় যুদ্ধ বন্ধের আশা ক্ষীণ হয়ে আসায় উদ্বিগ্ন মার্কিন মুসলিম ভোটাররা। সৃষ্টি ঘটকের প্রতিবেদনে বিস্তারিত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের গণহত্যায় সাহায্য করার অভিযোগে এবার মার্কিন নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসকে ভোট দেননি যুক্তরাষ্ট্রের মুসলিমরা। দেশটির মুসলিম নেতারা ট্রাম্পকে ভোট দিতে অন্যদেরও উৎসাহ দিয়েছিলেন। বলা হচ্ছে শুধুমাত্র মুসলিমদের ভোটের কারণেই মিশিগানে জয় পেয়েছেন ট্রাম্প। এছাড়া অন্যান্য যেসব দোদুল্যমান রাজ্য আছে সেখানেও মুসলিমদের ভোট বড় ব্যবধান গড়ে দিয়েছে। তবে ট্রাম্প নির্বাচনে জেতার পর যাদেরকে নিয়ে মন্ত্রিসভা ও সরকার গঠন করতে যাচ্ছেন সেটি নিয়ে হতাশ হয়েছেন মুসলিমরা, কারণ তাদের বেশিরভাগই ইসরায়েলপন্থী ও যুদ্ধবাজ। ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন রিপাবলিকান সিনেটর মার্কো রুবিওকে। এই রুবিও একজন উগ্র ইসরায়েলপন্থী ব্যক্তি। এবছরের শুরুতে রুবিও বলেছিলেন তিনি গাজায় যুদ্ধবিরতি চাইবেন না এবং তার বিশ্বাস হামাসের সবকিছু ইসরায়েলের ধ্বংস করে দেওয়া উচিত। এছাড়া ট্রাম্প ইসরায়েলের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিতে যাচ্ছেন আরকানসাসের সাবেক গভর্নর মাইক হুকাবিকে। চরম ইসরায়েলপন্থী মাইক হুকাবি ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্বকে সমর্থন করেন। এছাড়া তিনি মন্তব্য করেছিলেন দ্বিরাষ্ট্রনীতি অকার্যকর, অর্থাৎ ফিলিস্তিনের নামে আলাদা স্বাধীন দেশ হওয়ার সুযোগ নেই। ট্রাম্প জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত হিসেবে নিয়োগ দিতে যাচ্ছেন রিপাবলিকান প্রতিনিধি এলিস স্টেফানিককে। এই ব্যক্তি কয়েকদিন আগে জাতিসংঘকে ইহুদি বিদ্বেষী হিসেবে অভিহিত করেছিলেন, কারণ জাতিসংঘ গাজায় হাজার হাজার মানুষের মৃত্যুর নিন্দা জানিয়েছিল। মার্কিন মুসলিম বিষয়ক সংগঠন আমিনের নির্বাহী পরিচালক রেক্সিনান্দো নাজারকো রয়টার্সকে বলেছেন, মুসলিম ভোটাররা আশা করেছিলেন ট্রাম্প মন্ত্রিসভায় এমন ব্যক্তিদের নেবেন যারা শান্তির জন্য কাজ করবেন, কিন্তু এ ধরনের কোনো আলামতই দেখা যাচ্ছে না। এতে যুক্তরাষ্ট্রের মুসলিমরা খুবই হতাশ। তিনি বলেন, দেখে মনে হচ্ছে নতুন এই প্রশাসনটি ইসরায়েলপন্থী যুদ্ধবাজ দিয়ে ভরা। তার মতে এটি শান্তিবাদী ও যুদ্ধবিরোধী মানুষের কাছে প্রেসিডেন্ট ট্রাম্পের একটি ব্যর্থতা। সৃষ্টি ঘটক, ৭১। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটারদের মন জয়ে $1 মিলিয়ন ব্যয় করেছে ডেমোক্রেটিক পার্টি। সেটা করতে গিয়ে ঋণের জালে জড়িয়ে পড়েছে দলটি। এই ঋণের পরিমাণ প্রায় $20 মিলিয়ন বলে মনে করা হচ্ছে। দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে, জানাচ্ছেন মনিরুজ্জামান বাবু। মার্কিন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজয়ের পর তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে কমলা হ্যারিসের প্রচার শিবিরকে। মার্কিন নির্বাচনকে কেন্দ্র করে বড় অঙ্কের তহবিল সংগ্রহ করেছিলেন ডেমোক্রেটরা। নির্বাচনে তারা ব্যয় করেছেন অনেক বেশি, যা নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়েও অনেক বেশি। এমনকি কমলা হ্যারিসের প্রচার অভিযান শেষ হয়েছে $20 মিলিয়ন ঋণের বোঝা মাথায় নিয়ে। এমন অবস্থায় নির্বাচন পরবর্তী আর্থিক চাপ সামলে উঠতে ডেমোক্রেটদের সহযোগিতা করতে রিপাবলিকান সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। টেলিগ্রাফ দাবি করেছে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় শুধু আইসক্রিম ও ডেলিভারি চার্জের জন্য $24,000-এরও বেশি ব্যয় করেছে কমলা শিবির। এতে আরও বলা হয়েছে ডেমোক্রেটরা দাতাদের কাছ থেকে প্রাপ্ত তহবিলের $150 কোটি নষ্ট হয়েছে। ফেডারেল ইলেকশন কমিশনের তথ্য অনুযায়ী গত জুলাই মাস থেকে নির্বাচনের আগ পর্যন্ত ডেমোক্রেটরা খাবার ডেলিভারি প্ল্যাটফর্ম উবার ইটস ও ডোরড্যাশেই খরচ করেছে $14,974। এর মধ্যে $8,929 আইসক্রিম পার্লারে খরচ হয়েছে। এছাড়া কমলার রানিং মেট টিম ওয়ালজের সফরের জন্য $6,000 ব্যয় হয়েছে। নির্বাচনী সমাবেশের শেষ দিনগুলোতে ডেমোক্রেটরা প্রাইভেট জেট ভ্রমণে ব্যয় করেছেন $26 লাখ। গত 1 অক্টোবর থেকে 17 অক্টোবরের মধ্যেই দক্ষিণ ফ্লোরিডা ভিত্তিক ফার্ম প্রাইভেট জেট সার্ভিসেস গ্রুপের কাছে প্রায় $22 লাখ ও ভার্জিনিয়ার অ্যাডভান্স অ্যাভিয়েশন টিমের কাছে $4,30,000 ধার ছিল কমলা শিবিরের। মনিরুজ্জামান বাবু, ৭১। ইউক্রেনকে মার্কিন অস্ত্র ব্যবহার করে রাশিয়ার গভীরে হামলা করার অনুমতি দিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। রবিবার 2 জন মার্কিন কর্মকর্তা এবং সিদ্ধান্তের সাথে জড়িত
একটি সূত্র এমন তথ্য জানিয়েছে। সূত্র অনুযায়ী ইউক্রেন আগামী কয়েকদিনের মধ্যে প্রথমে দূরপাল্লার হামলা চালানোর পরিকল্পনা করছে। তবে অভিযান সংক্রান্ত নিরাপত্তার কারণে হামলা সম্পর্কিত বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। হোয়াইট হাউস এবং মার্কিন পররাষ্ট্র দফতর এই বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের মিসাইল ব্যবহার করে ইউক্রেন যদি রাশিয়ায় হামলা চালায় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে বলে সতর্কতা দিয়েছেন রুশ আইন প্রণেতা আন্দ্রেই ক্লিসাস। আর রাশিয়ার সংসদের আন্তর্জাতিক বিষয়ক কমিটির উপপ্রধান ভ্লাদিমির জাভারভ সতর্ক করেছেন এই অনুমতি রুশ ইউক্রেন সংঘাতকে বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। এদিকে ইউক্রেনে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় ১২০টি ক্ষেপণাস্ত্র, ৯০টি ড্রোন নিক্ষেপ করেছে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। এতে একাধিক স্থানে অন্তত ১০ জন নিহত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ ব্যবস্থা। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, তার দেশের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে মস্কো। বেশ কিছু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানান তিনি। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে বলে উল্লেখ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। পুড়ে যাওয়া নারীদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা করতে লন্ডনের রিচ মিক্সে শেষ হলো নৃত্যনাট্য প্রদর্শনী। বাংলাদেশি বার্ন সার্ভাইভার জান্নাতুল ফেরদৌসের জীবনের উপর ভিত্তি করে আন্তর্জাতিক অঙ্গনে প্রথমবারের মতো নৃত্যনাট্যের আয়োজন করে অদিতি CICUকে। তানভীর আহমেদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ২০২৩ সালে বিবিসির প্রভাবশালী ১০০ নারীর তালিকায় স্থান পাওয়া জান্নাতুল ফেরদৌস মনে করেন, দগ্ধ নারীরা সমাজে সঠিক মূল্যায়ন পায় না। ভয়েস অ্যান্ড ভিউজ নামে মানবাধিকার সংগঠনের মাধ্যমে আগুনে পুড়ে যাওয়া নারীদের সমান অধিকার নিশ্চিত করতে কাজ করতে চান বার্ন সার্ভাইভার জান্নাতুল ফেরদৌস। পূর্ণ মর্যাদা নিয়ে পারিবারিক জীবনে, সামাজিক জীবনে বাঁচা, সেটা আমি বলবো আমাদের বার্ন সার্ভাইভার নারীদের সবার নেই। বার্নের কারণ যেটাই হোক, কিন্তু বার্নের পরে তার গ্রহণযোগ্যতা সমাজে নেই, তার সমান মর্যাদা নেই, মানে ভালোবাসার, শ্রদ্ধার জায়গাটা হারায়। সেটা শুধু তার দেখার লুকটা ডিফারেন্ট বলে, কিন্তু সেটা হওয়া উচিত না। লন্ডনে অদিতি ডান্স অ্যান্ড ড্রামার এ রাইজিং লায়নেস নৃত্যনাট্যের মাধ্যমে আন্তর্জাতিক কমিউনিটির কাছে দগ্ধ নারীদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায় জনমত সৃষ্টি করবে বলে মনে করেন অনুষ্ঠানের আয়োজক অদিতি রয়। অদিতি ডান্স ও লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সহযোগিতায় পূর্ব লন্ডনের রিচ মিক্স সেন্টারে ২ দিন ব্যাপী এই নৃত্যনাট্য প্রদর্শনী শেষ হয়েছে রবিবার। নৃত্যনাট্যের পরিচালক অদিতি মনে করেন, যে কোনো বাধা মানুষের সফলতাকে দমিয়ে রাখতে পারে না। আর জান্নাতুল ফেরদৌস আইভির এই সংগ্রামী জীবন যে কোনো নারীর জন্য অনুপ্রেরণা। যখন আমি তার স্টোরিটা পড়লাম, আমার খুবই ভালো লেগেছে যে হচ্ছে সে শুধু বার্ন সার্ভাইভারই না, সে বার্ন সার্ভাইভার সকলকে নিয়ে কাজ করে। সে একটা ফিলান্থ্রপিস্ট, সে সকলকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে এবং বার্ন সার্ভাইভারদের রাইটস, তাদের ব্যারিয়ার্স, তাদের সব কিছু সে অ্যাওয়্যার করার, মানে সমাজকে একটা নতুন জায়গায় নিয়ে যাওয়ার একটা চেষ্টা করছে। তানভীর আহমেদ, ৭১, লন্ডন। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মিডিয়া প্রধান ও মুখপাত্র মোহাম্মদ আফিফ নিহত হয়েছেন। রাজধানী বৈরুতের মধ্যাঞ্চলে ইসরায়েলি হামলায় নিহত হন তিনি। লেবাননের রাষ্ট্রচালিত ন্যাশনাল নিউজ এজেন্সির তথ্য অনুসারে রবিবার বৈরুতের ঘনবসতিপূর্ণ রাস আল নাবা এলাকায় বাথ রাজনৈতিক দলের সদর দফতরে হামলা হয়। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ও হামলায় ৪ জন নিহত হয়েছেন এবং ১৪ জন আহত হয়েছেন। এদিকে মোহাম্মদ আফিফকে গত সোমবার শেষবার দেখা গিয়েছিল। সেদিন তিনি বৈরুতের দক্ষিণ শহরতলিতে একটি সংবাদ সম্মেলনে কথা বলেছিলেন। হামলায় আফিফের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর হিজবুল্লাহ রবিবার সন্ধ্যা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। জানা যায়, ওই হামলায় সিরিয়ান বাথ পার্টির লেবানিজ শাখার সদর দফতরের বেশিরভাগ অংশই ধ্বংস হয়ে গেছে। বাণিজ্যিক ক্ষেত্রে ধর্মীয় প্রতীক ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে সৌদি আরব। এছাড়া বাণিজ্যিক বিষয়ে যে কোনো দেশের চিহ্ন ও লোগো এবং ধর্মীয় পবিত্র জিনিসের প্রতীক ব্যবহারও নিষিদ্ধ করেছে দেশটি।
রবিবার দেশটির বাণিজ্য মন্ত্রী ডক্টর মাজেদ আল কাসাবি বলেছেন, এসব প্রতীকের পবিত্রতা রক্ষায় সৌদির যে প্রতিশ্রুতি রয়েছে সেটির আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা নির্দেশনা অমান্য করবে সৌদির আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অফিসিয়াল গ্যাজেটে নির্দেশনার বিষয়টি প্রকাশের 90 দিন পর তা কার্যকর করা হবে। এই 90 দিনের মধ্যে যেসব প্রতিষ্ঠানের কার্যক্রমে ধর্মীয় প্রতীক আছে তাদের সেগুলো পরিবর্তনের সুযোগ দেওয়া হয়েছে। এছাড়া নতুন নির্দেশনায় সৌদির নেতাদের নাম ও ছবি প্রিন্ট করা জিনিস, অন্যান্য জিনিসপত্র, উপহার এবং প্রচারণামূলক বিষয়েও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। নিজস্ব প্রযুক্তিতে তৈরি দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ভারত। পরীক্ষা সফল হয়েছে বলে দাবি করেছে দেশটির কর্মকর্তারা। ওড়িশা রাজ্যের এপিজে আব্দুল কালাম দ্বীপের উপকূল থেকে পরীক্ষামূলকভাবে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয় বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সরকারের এক বিবৃতিতে বলা হয়, এই ক্ষেপণাস্ত্র বিভিন্ন ধরনের পেলোড বহন করার জন্য ডিজাইন করা হয়েছে এবং এটি 1500 কিলোমিটারের বেশি দূরত্বে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এই মিসাইল প্রস্তুত করেছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন DRDO। বিবৃতিতে আরও বলা হয়, হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি সবগুলো বাহিনী তথা ভারতীয় সশস্ত্র বাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনী সবাই ব্যবহার করতে পারবে। ভারতের মণিপুরে একে একে 6 জনের মরদেহ উদ্ধারের পর হিন্দু ধর্মাবলম্বী মেয়েদের বিক্ষোভে পুড়ছে রাজ্যটির ইম্ফল উপত্যকা। ভারতীয় গণমাধ্যম NDTV জানিয়েছে, এ পরিস্থিতিতে মণিপুরের বিজেপি নেতৃত্বাধীন NDA সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে শরিক দল ন্যাশনাল পিপলস পার্টি। বিজেপি সভাপতি JP নাড্ডাকে লেখা চিঠিতে দলের এমন সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন NPP সভাপতি। রাজ্যে চলমান সহিংসতার জন্য মুখপাত্র N বীরেন সিংহকে দায়ী করেছেন তারা। এদিকে মণিপুর রাজ্যের সহিংসতা অব্যাহত রয়েছে। রবিবার বরাক নদী থেকে আরও 2 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া বিক্ষুব্ধ জনতা আরও এক বিজেপি নেতার বাড়িতে হামলা চালিয়েছে। এর আগে গত শনিবার মুখ্যমন্ত্রী বীরেন সিং ছাড়াও রাজ্যের 9 বিধায়কের বাড়িতে হামলা হয়। একটা বিরতি নিচ্ছে, ফিরে এসে জানাবো ট্রাম্পের প্রশাসনের নতুন সদস্যদের নিয়ে হতাশ মার্কিন মুসলিমরা, সেই খবরটি 71-এর সাথেই থাকুন। এটা শাইন শাইন প্লাটিনাম অ্যাডভান্সড ইলেকট্রোপ্লেটিং ও আর্কিটেকচারাল ডিজাইনে বাড়াই বাথরুমের আভিজাত্য। শাইন প্লাটিনাম, রুচির প্রশ্নে আপোষহীন। যেন তেন লিপ বাম বা লিপ জেল ব্যবহারে ঠোঁট হয় শুষ্ক, ফাটা ও কালচে। তাই ঠোঁটের জন্য শুধুই বিসওয়াক্স আর ভিটামিন ই সমৃদ্ধ স্কোয়ারের ময়শ্চারাইজিং মেরি লিপ কেয়ার। এবার হাসুন প্রাণ খুলে। দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সসের বস।